মুভির শুরুতে দেখা যায় এক ব্যক্তি তার কাছ থেকে বাড়ি ফিরে দেখছে যে তার সাজানো গোছানো সংসারটা যেন এক ধ্বংসস্তূপ হয়ে আছে, চারদিকে ছোপ ছোপ রক্তের দাগ। এই লোকটির নাম এডি। সে পরিষ্কার বুঝতে পারছে যে তার স্ত্রী জেডকে কেউ নৃশংসভাবে খুন করেছে। ধস্তাধস্তির চিহ্ন দেখে বোঝা যাচ্ছে যে জেড বাঁচার জন্য আপ্রাণ চেষ্টাও করেছিল। খুনির হাত থেকে বাঁচতে সে এদিক সেদিক ছুটে বেরিয়েছে, কিন্তু জেডের দেহ কোথাও নেই। হয়তো খুনি লাশ গুম করে ফেলেছে। অসহায় এডি সাথে সাথে পুলিশে খবর দেয়, আর সিনটি এখানেই কাট হয়। ঘটনার আসল রহস্য জানতে আমাদের নিয়ে যাওয়া হয় এর 6 সপ্তাহ আগে। এই হলো এডি স্ত্রী জেড আর তাদের ফুটফুটে মেয়ে কায়লা। বাইরে থেকে দেখলে তাদের মনে হবে যে এক সুখী আর বিত্তশালী পরিবার। এডি একজন নামকরা হার্ট সার্জন, আর জেড একটা নামী মার্কেটিং ফার্মের বেশ উচ্চ পদস্থ কর্মকর্তা। বুদ্ধিমতী আর গুণী জেড তার কাজের জন্য কোম্পানি থেকে বড় একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। খুশিতে ডকমক হয়ে জেড বাড়ি ফেরে। ওদিকে এডি কায়লার সাথে খেলছে। জেডের সাথে তার বোন মিয়ানও এসেছে। অনুষ্ঠানের জন্য জেড একটা স্পেশাল ড্রেস কিনে। মিয়ান কায়লাকে আদর করে বলে যে আজ রাতে তুমি আমার সাথে থাকবে, অনেক মজা হবে কিন্তু। অন্যদিকে জেড তার নতুন ড্রেসটা এডিকে দেখায়। মিয়ান ঠাট্টা করে তখন বলে, শোনো এডি, এই ড্রেসটাতে জেডকে যে কি সুন্দর লাগবে তা তুমি কল্পনাও করতে পারবে না। এরপর মিয়ান কায়লাকে নিয়ে চলে যায়। জেড তখন খুব খুশি হয়ে বলে, কতদিন ধরে এমন একটা ড্রেস চাইছিলাম, আজ সুযোগ হলো। এডি তখন বলে, হ্যাঁ দারুণ তো। কিন্তু জেড যখন গোসল করতে যায় এডির চেহারায় ফুটে ওঠে এক পৈশাচিক ভিলেনের ছাপ। এখানেই বেরিয়ে আসে এডির আসল রূপ। সে আসলে একটা সাইকো। সে সারাক্ষণ জেডকে সন্দেহ করে। তার বদ্ধমূল ধারণা যে জেডের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। সে ভাবে যে জেড নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করছে শুধুমাত্র অন্য কোনো পুরুষকে আকর্ষণ করার জন্য। এই নোংরা চিন্তা তার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। জেড যখন শাওয়ার নিয়ে পরম উৎসাহের ড্রেসটা পরতে যায় সে দেখে যে ড্রেসটা জায়গায় জায়গায় কাটা, ছিঁড়ে ফেলা হয়েছে। আসলে ওই সাইকো এডি সে চায়নি যে এই ড্রেস পরে অনুষ্ঠানে যাক, তাই সে ওটা নষ্ট করে দিয়েছে। এডি রুমে এসে নেকামি করে বলে, ও এত সুন্দর ড্রেসটা ছিঁড়ে গেল, খুব খারাপ হলো তাই তো। জেড কিন্তু রাগ করে না বা চিৎকারও করে না। সে শান্তভাবে বলে যে ঠিক আছে, আমি অন্য একটা পড়ছি। এখান থেকে বোঝা যায় যে জেড তার স্বামীর স্বভাব সম্পর্কে আগে থেকেই জানতো। শুধু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সে বছরের পর বছর এগুলো সহ্য করে আসছে। দুনিয়ার চোখে তারা আইডিয়াল কাপল হলেও ভেতরে ভেতরে জেডের জীবনটা ছিল নরকের মতো। জেডকে কষ্ট দিয়ে এডি যেন এক পৈশাচিক আনন্দ পেত। সে জেডকে বলে, জানো এই ধরনের জামা কারা পরে? যাদের স্বামী বেঁচে থাকতো অন্য স্বামী খোঁজার শখ থাকে, ওইসব নোংরা মহিলাগুলো এসব ড্রেস পরে। জেড তার এইরকম বাজে কথা একদম ভেঙে পড়ে আর অঝরে কাঁদতে থাকে। এরপর তারা অনুষ্ঠানে যায়। সেখানে জেডের বস এডির সামনে জেডের খুব প্রশংসা করে আর বলে যে যেটা আমাদের সেরা কর্মী, ও সব কাজে পারদর্শী আর অসম্ভব পরিশ্রমীও সে। আপনার মতো স্বামী সত্যিই খুব ভাগ্যবান। আপনাদের আজ রাতে স্পেশাল কোনো সেলিব্রেশনের প্ল্যান আছে নাকি? বস হাসতে হাসতে তাদের সাথে মজা করতে থাকে, কিন্তু এডির মাথায় তখন রক্ত চড়ে যায় যে এই লোক আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সাহস পায় কোথা থেকে। বস যখন এডিকে ড্রিঙ্ক অফার করে এডি গম্ভীর ভাবে বলে, আমি ড্রিঙ্কস করি না, আমাকে সার্জারি করতে হয়, হাত কাঁপলে সমস্যা। এরপর সে আগে জেডের গ্লাসটা টেনে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে জেডকে বলে যায় যে তোমার বসটা খুব বাজে, সবার সামনে আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে ওর একবারও লজ্জা লাগেনি। জেড তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সামান্য মজা করেছে, কিন্তু এডি তার কথা শোনার পাত্র নয়। শেষে জেড তার অ্যাওয়ার্ডটা তার 2 কলিগের নামে উৎসর্গ করে বলে যে এটা একা আমার কৃতিত্ব নয়, ওনাদের সাহায্য ছাড়া আমি আজ এখানে পৌঁছাতে পারতাম না। জেড এরপর তার এক সহকর্মীকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। তারপর সে তার বন্ধু লিয়ামের সাথেও কোলাকুলি করে। লিয়াম জেডের কানে ফিসফিস করে কিছু একটা বলতেই জেড হাহা করে হেসে ওঠে। হয়তো কোনো জোক ছিল, কিন্তু আড়াল থেকে এটা দেখে এডির তো পিত্তি জ্বলে যাচ্ছিল। পরের সিনে দেখা যায় যে তারা বাড়ি ফিরেছে। জেড ফোনে কারোর সাথে কথা বলছিল। কথা শেষ করার সময় সে অপর পাশের ব্যক্তিকে বলে যে আই লাভ ইউ টু। ব্যাস ওখানে এডি ঘরে ঢুকে তার জেরা শুরু হয় যে পার্টিতে ওই লোকটার সাথে এত মাখামাখি করছিলে কেন, নাম কি ওর? জেড তখন শান্ত ভাবে বলে লিয়াম, ও খুব ভালো ছেলে। এডি গর্জে উঠে বলে, আচ্ছা লিয়াম, জড়িয়ে ধরার সময় তোমার কানে কানে ও এমন কি রসালো কথা বলেছে যে তুমি হেসে একদম খুন হয়ে যাচ্ছিলে? এই কথা শুনে জেডের মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে যে তুফান নিশ্চয়ই চলে আসছে। এডি আর থামে না। সে আবার বলতে থাকে যে এখন ফোনে আবার কার সাথে প্রেম করছিলে, কাকে বললে যে আই লাভ ইউ টু। এরপরে শুরু হয় এডির তাণ্ডব। রাগে অন্ধ হয়ে সে জেডকে মারধর করতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে যে ওর সাথে পালিয়ে যেতে চাও, ওকে আমার চেয়ে বেশি যোগ্য, সকাল সকাল কি ওর সাথেই দেখা করতে বের হও। এডি মারতে মারতে বলতে থাকে যে 10 বছর আগে আমি না থাকলে আজ তুমি বেঁচেই থাকতে পারতে না। মনে রেখো তোমার এই জীবনটা আমার দয়া। আর তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে জানানো হয় যে 10 বছর আগে জেডের বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। সে শোকে জেড পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিল। ডাক্তার হিসেবে এডি তাকে সেই ট্রমা থেকে বের করে আনে। সেখান থেকে তাদের প্রেম হয় আর এরপর বিয়ে। আজ তাদের 10 বছরের সংসার। তাদের একটা মেয়েও আছে। গত 10 বছরে এডি বহুবার জেডের উপর এমন ভাবে অত্যাচার করেছে আর প্রতিবারই জেড মুখ বুঝে সহ্য করে নিয়েছে, শুধু এই ভেবে যে এডি তাকে
একসময় চরম বিপদ থেকে বাঁচিয়েছিল, আর এই জন্য তার এডির উপর কৃতজ্ঞ থাকতে হবে আর তাকে সহ্য করে নিতে হবে। কিন্তু সহ্য করারও তো একটা সীমা থাকে। দিনের পর দিন এই অমানসিক মার আর নোংরা কথা জেডের কাছে এখন অসহ্য হয়ে উঠছিল। সে আর্তনাদ করে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আর কখনো হবে না। কিন্তু তার সাইকো স্বামী এডি তাতেও থামে না। সে উল্টো জেদ ধরে বলে, সরি মানে কি? তার মানে তুমি সত্যিই কিছু করেছিলে, তাই না? এরপর সে জেডের পা ধরে হ্যাচকা টানে তাকে দেয়ালের সাথে আছাড় মারে। পশুর মতো চিৎকার করে সে হুমকি দেয় আর বলতে থাকে যে আমি তোমাকে জীবন দিয়েছি, তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে মেরে এমন জায়গায় পুঁতে ফেলবো যে কেউ টেরও পাবে না। এই হুমকি দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। জেড দম বন্ধ করা এক নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাতে থাকে। কিছুক্ষণ পর এডি আবার ঘরে ঢুকে যেন কিছুই হয়নি। সে জেডের প্রিয় রোমান্টিক গান গাইতে গাইতে ওর কাছে আসে। ভাবটা এমন যে গান শুনলে যেন জেডের সব কষ্ট এক নিমিষে মুছে যাবে আর সে রোমাঞ্চে মেতে উঠবে। পরদিন সকালে তারা একসাথে ব্রেকফাস্ট করে। এডি কায়লার সাথে জোকস বলে হাসাহাসি করছে আর চোখে জেডের দিকে তাকাচ্ছে। জেড বেচারি মনে মনে ভাবছে যে আমি যদি এখন ওর হাসিতে তাল না মেলাই তবে ও আবার রেগে গিয়ে আমাকে মারবে আর আজে বাজে সব কথাও বলবে। এই ভয়ে মেয়েটা একটু হাসার চেষ্টা করে। কায়লা স্কুলের ব্যাগ নিতে ঘরে গেলে এডি তাকে জিজ্ঞেস করে যে অফিসে কখন যাচ্ছ? জেড বলে, আজ ভাবছি অফিসে যাব না, ঘরে বসেই কাজ করব। এডি তখন সুযোগ পেয়ে বলে উঠে, বাহ দারুণ তো, এখন থেকে রোজ ঘরে থেকেই কাজ করো। জেড প্রতিবাদ করে বলে, না এডি, এটা সম্ভব নয়, সপ্তাহে অন্তত 4 দিন আমাকে অফিসে যেতেই হবে। এডি এবার নিজের আসল মতলব ঝাড়ে আর বলে যে এমন চাকরির দরকার কি যেখানে রোজ যেতে হয়? এক কাজ করো, চাকরিটা তুমি ছেড়ে দাও, ঘর সামলাও আর কায়লার যত্ন নাও। অনেক হয়েছে, আর কোনো কথা নয়, রিজাইন দিয়ে দাও তুমি। আমাদের এত টাকার দরকার নেই, আমি তো কাজ করছি, তোমার আর কাজ করার দরকার নেই। এডি বেরিয়ে যাওয়ার পর জেড কান্নায় ভেঙে পড়ে। ছোট কায়লা আড়াল থেকে সব দেখছিল। তার বাবা মায়ের এই অশান্তি আর তার মায়ের উপর অত্যাচার দেখে অবোধ শিশুটাও ডুকরে কেঁদে ওঠে। জেড তার ঘরে গিয়ে দেখে যে তার মেয়ে কাঁদছে। সে জিজ্ঞেস করে যে কি হয়েছে মা, কাঁদছো কেন তুমি? কায়লা বলে, মা তোমার কেন সবসময় এমন ঝগড়া করো বলো তো? তোমাকে কাঁদতে দেখলে আমারও খুব কষ্ট লাগে আর আমার কান্নাও আসে। বড়দের ওই অশান্তি ছোট ছোট বাচ্চাদের মনে কতটা গভীর ক্ষত তৈরি করে তা একবার চিন্তা করুন তো। নিজের বাচ্চার এই অবস্থা দেখে জেড এবার কঠিন এক সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে জেড যখন রেডি হয় এডি জিজ্ঞেস করে যে রিজাইন দিয়েছ? জেড বলে না। এডির চোখে আবার খুনি চাহনি ফিরে আসে। সে হুমকি দিয়ে বলে, আমি একবারই বলবো, কথা না শুনলে এবার এমন হাত তুলবো যা তুমি কল্পনাও করতে পারবে না। এই চরম হুমকি দিয়ে সে আবার মুহূর্তে স্বাভাবিক হয়ে হেসে বলে, ওকে, সন্ধ্যায় দেখা হবে। এডি গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই জেড এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত নিজের আর বাচ্চার সব কাপড় চোপড় ব্যাগে ভরতে শুরু করে। দরজার কাছে তার লাগেজ তৈরি। জেডের চোখে এখন বাঁচার লড়াই, কিন্তু ভাগ্য যেন জেডের সাথে লুকোচুরি খেলছে। মাত্র কয়েক মিনিট পরেই এটি আবার ফিরে আসে আর কর্কশ গলায় চিৎকার করে বলে যে আমার ফোনটা কোথায়? জেডের বুক ধড়ফড় শুরু হয়ে যায়। সে কোনো মতে তুতলামি করে বলে, আমি তো দেখিনি, হয়তো দরজার উপাশে লাগেজের ওখানে আছে। এডি যদি একবার লাগেজের দিকে তাকাতো তবে জেডের পালানোর ঝোঁক ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু তার কপাল ভালো, এডির ফোনটা টেবিলের উপরেই পড়েছিল। সে লাগেজের দিকে না তাকিয়ে ফোনটা নিয়ে গটগট করে বেরিয়ে যায়। এডি চলে যেতেই জেডের ধরে যেন প্রাণ ফিরে আসে। সে এক মুহূর্ত দেরি না করে কায়লাকে নিয়ে সোজা তার বোন মিয়ানের বাড়িতে চলে যায়। মিয়ান সব শুনে তো যেন আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে বলে, এত বছর ধরে তুই এই পশুর অত্যাচার মুখ বুঝে সহ্য করেছিস? কেন আগে আমার সবকিছু জানাসনি? যা হওয়ার হয়েছে, এখন থেকে আমি সব দেখে নেব। ওদিকে এডি অফিস থেকে ফিরে বাড়িতে জেডের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সারা বাড়ি খা খা করছে। হঠাৎ তার চোখে পড়ে জেডের রেখে যাওয়া একটা চিরকুট, যেখানে লেখা ছিল, আমরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে এডি বারবার জেডকে ফোন করতে থাকে, কিন্তু জেড একটা ফোনও ধরে না। রাগে পাগল হয়ে এডি ঘরের সব জিনিস তছনছ করে ফেলে। জেড এবার নিজের নতুন জীবন শুরু করে। 3 বছর আগে এডি তাকে জোর করে জিম যাওয়া বন্ধ করে দিয়েছিল। জেড আবার জিমে ভর্তি হয়। একদিন জিম সেরে সে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এমন সময় উদয় হয় এডি। হাতে এক তোড়া ফুল নিয়ে সে এমন ভাব করে যেন কিছুই হয়নি। সে বলে যে কালকে হঠাৎ করে মিয়ানের বাড়ি চলে গেলে নাকি? জেড আবার সোজাসুজি তার মুখের উপর বলে দেয় যে আমি আর তোমার সাথে থাকবো না, আমি ডিভোর্স চাই, আমাকে তুমি ছেড়ে দাও। এডি তার সেই পুরনো ক্যাসেট আবার বাজাতে শুরু করে। সে বলে যে তুমি আমার উপকারের কথা ভুলে গেলে? এই ট্রমা থেকে আমি তোমাকে বের করে নতুন জীবন দিয়েছি, আর তুমি আজ আমার সাথে বেইমানি করছো। জেড আবার গর্জে ওঠে আর বলে যে সেদিন আমাকে মরতে দিলেই ভালো হতো, তোমার সাথে এই নরকে রোজ তিলে তিলে মরার চেয়ে একেবারে সেদিন মরে যাওয়াই খুব ভালো ছিল। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি তোমার কাছে আর ফিরবো না, এখানেই ফুল স্টপ। ঠিক সেই সময় লিয়াম সেখানে এসে হাজির হয়। সে জেডকে বলে, এখানে সময় নষ্ট করছো কেন তুমি? মিটিং এ সবাই তোমার জন্য অপেক্ষা করছে। জেড এডিকে চলে যেতে বলে লিয়ামের সাথে হাসতে হাসতে ভেতরে চলে যায়। এডি দূর থেকে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। কিছুক্ষণ পর জেড ডিভোর্সের মামলা ফাইল করে। এডি আবার তাকে মাঝপথে আটকায়। সে বাঁকা হেসে বলে, তো আমাকে
মিয়ানকে ডিভোর্স দিয়ে এখন এই ছোকরার সাথে প্রেম করার মতলব করছো? জেড তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারো না, আমি যা খুশি করব, তাতে তোমার কিছু যায় আসার কথা নয়। এডি জেডের হাত শক্ত করে চেপে ধরলে জেড হুমকি দেয় আর বলে যে আমার হাত ছাড়ো, না হলে আমি তোমার বিরুদ্ধে আলাদা আবার মামলা করব আর ট্রেনিং অর্ডার ইস্যু করব। ট্রেনিং অর্ডারের মানে হলো ডিভোর্স চলাকালীন এডি জেডের ধারের কাছেও ঘেঁষতে পারবে না। এডি তাচ্ছিল্য করে বলে আদালত তোমার কথা বিশ্বাস করবে না। 10 বছর আগে তোমার মানসিক অবস্থা কেমন ছিল তা আমি ডাক্তার হিসেবে প্রমাণ করে দেব। তোমাকে পাগল সাজানো আমার কাছে কোনো ব্যাপারই না। মনে রেখো, আমাকে ছেড়ে অন্য কারো কাছে গেলে আমি তোমাকে মেরেও ফেলতে পারি। সিন এখানেই কাট হয় আর আমাদের 5 সপ্তাহ পরের সিন দেখানো হয়। কায়লার জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হয়। মিয়ান জিজ্ঞেস করে যে এডিকে ডিভোর্স পেপারে সই করেছে। যে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে হ্যাঁ, এখন আমি নিজেকে কিছুটা মুক্ত মনে করছি। ওই দিন রাতে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে জেড দেখে যে রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর ভেতরে একটা লোক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু জেড কাছে যেতেই গাড়িটা চলে যায়। কিছুদিন পর কায়লার স্কুলের স্পোর্টস ডে, সেখানে এডি আসে আর সাথে একটা মেয়েকে নিয়ে এসে জেডের সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে যে এ হলো আমার গার্লফ্রেন্ড, কিছুদিন আগে আমাদের আলাপ হয়েছে। জেড মনে মনে দারুণ খুশি হয়, কারণ সে তো এই আপদ বিদায়ী করতে চেয়েছিল। এডি যাওয়ার সময় বলে বাড়িতে তোমার কিছু জিনিস পড়ে আছে, সময় করে নিয়ে যেও। আর আমি কিছুদিনের জন্য একটা কনফারেন্সের শহরের বাইরে যাচ্ছি। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন অফিস থেকে বেরিয়ে গাড়ির কাছে যেতেই জেডের হাত থেকে চাবি পড়ে যায় আর সেটা কুড়াতে গিয়ে জেডের রক্ত হিম হয়ে যায়। সে দেখে যে হুডি পরা একটা লোক তার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে, ঠিক সেই লোকটা যে ওই দিন গাড়ি থেকে তার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে লিয়াম দৌড়ে আসে আর বলে যে জেড তুমি অফিসে এটা ফেলে গিয়ে এসেছো। লিয়ামকে দেখে সেই লোকটি পালিয়ে যায়। অল্পের জন্য যমদূতের হাত থেকে বেঁচে ফেরে জেড। জেডের হাত পা তখন ভয় থরথর করে কাঁপতে থাকে। লিয়াম বারবার তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এত অস্থির হয়ে আছো কেন? কিন্তু জেড কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তার মাথায় তখন একটাই চিন্তা যে ওই লোকটা কি কায়লা বা মিয়ানের কোনো ক্ষতি করবে। বাড়িতে গিয়ে সে দেখে যে বাড়িতে কেউ নেই। আতঙ্কে সে মিয়ানকে একের পর এক ফোন দিতে থাকে, কিন্তু উপাস থেকে কোনো সাড়া নেই। হন্যে হয়ে সে এডিকে ফোন করে চিৎকার করে জানতে চায় যে আমার মেয়ে কোথায়। ঠিক সেই মুহূর্তে মিয়ানের টেক্সট আসে। সে বলে যে আমরা লাইব্রেরিতে আছি, তাই ফোন ধরতে পারেনি। এটি দেখে জেডের ধরে যেন প্রাণ ফিরে আসে। ওদিকে এডি ফোনের উপাস থেকে অবাক হওয়ার ভান করে বলে কি হয়েছে, কায়লা ঠিক আছে তো? আমি তো অন্য শহরে, ঠিক মতো শুনতে পাচ্ছি না। জেড ফোন কেটে দেয়। জেড এখন চরম বিভ্রান্ত। তার জীবন নেওয়ার চেষ্টা যদি কেউ করে থাকে তবে সে এডি ছাড়া আর কেউ নয়, কিন্তু এডি তো শহরেই নেই। তবে কি সে দূরে থেকেও কাউকে ভাড়া করেছে ওকে মারার জন্য? এই ভেবে সে থানায় যায় এডির বিরুদ্ধে অভিযোগ করতে, কিন্তু সেখানে গিয়ে সে আরো বড় এক ধাক্কা খায়। ডিউটি অফিসার ফাদি হলো এডির ছোটবেলার বন্ধু। সে কাচুমাচু হয়ে বলে তোমাদের ডিভোর্স হয়ে গেল শুনে খুব খারাপ লাগলো। এডিকে আমি ছোটবেলা থেকে চিনি, ও খুব ভালো মানুষ, তোমরা দুজনেই ভালো, কেন যে এমন হলো? জেড মনে মনে বলে যে কি অদ্ভুত, ছোটবেলার বন্ধু হয়ে সে এডির আসল রূপটা চিনতে পারলো না। সে ফাদিকে কোনো মতে বুঝিয়ে সেখান থেকে চলে আসে, কারণ বন্ধুর কাছে বন্ধু নামে কমপ্লেন করে কোনো লাভ হবে না। বাড়িতে ফিরে সে মিয়ানকে সবকিছু বলে। মিয়ান বিশ্বাসই করতে পারছিল না, কারণ এডি তো শহরেই নেই, সে তো নতুন গার্লফ্রেন্ড নিয়ে আছে, সে কেন তোকে মারতে যাবে? জেড তখন এক ভয়াবহ সিদ্ধান্ত নেয়। সে কায়লাকে জড়িয়ে ধরে বলে মা, আমি যদি কোনোদিন না থাকি তুমি তোমার আন্টির কথা শুনে চলবে। জেড মিয়ানকে বলে যদি আমার কিছু হয়ে যায় তবে কায়লাকে ওই জানোয়ারের সাথে দিস না। মিয়ান তাকে অভয় দেয়, কিন্তু জেডের মন মানছিল না। সে জানে যে এডির বুকে পাথর, ও যে কোনো কিছু করতে পারে। পরদিন মিয়ান আর কায়লা পার্কে গেলে জেড বাড়িতে একা থাকে। ঠিক সেই সময় সে হুডি পরা লোকটা বাড়িতে ঢুকে। কিছুক্ষণ পর দেখা যায় এক বিভৎস দৃশ্য। সারা বাড়িতে ছোপ ছোপ রক্ত, ঘর দৌড় সব তছনছ হয়ে পড়ে আছে। মনে হচ্ছে ওই লোকটি জেডের উপর নৃশংস হামলা চালিয়েছে। ওদিকে এডির ফোনে একটা মেসেজ আসতেই সে পাগলের মতো মিয়ানের বাড়ির দিকে ছুটে। আর এই সিনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, ঠিক সেই দৃশ্য যে বাড়িটা এখন ধ্বংসস্তূপ হয়ে আছে আর চারদিকে রক্ত। এডি পুলিশে খবর দেয়। ঠিক তখনই কায়লা আর মিয়ান ফিরে আসে। মিয়ান চিৎকার করে জিজ্ঞেস করে যে জেড কোথায়? এডি ছলছল চোখে বলে জেডের খুব বড় কোনো বিপদ হয়ে গেছে, আমি পুলিশ ডেকেছি, তারা এখনই আসবে। আমি কায়লাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই, কারণ আমি চাই না যে ও এসব দেখুক। কায়লা আর মিয়ানকে নিয়ে এডি যখন রওনা দেয় মিয়ানের সন্দেহ আরো বাড়তে থাকে। সে জেডকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ। গাড়ি নিয়ে নিরিবিলি এক জায়গায় গিয়ে এডি তার গোপন ফোন থেকে সেই খুনিকে কল দেয়। আর এখান থেকে বেরিয়ে আসে এডির আসল শয়তানি। সেই ওই খুনিকে পাঠিয়েছিল জেডকে মারার জন্য। জেড তাকে ছেড়ে সুখে থাকবে এটা সে একদমই সহ্য করতে পারছিল না। সে খুনিকে বলে যে পুলিশ যে কোনো সময় চলে আসবে, তুমি জেডকে মেরে ফেলেছো তো? ওর লাশ এমন কোথাও গুম করে দাও যেন পুলিশ কোনোদিন তা খুঁজে না পায়। কিন্তু ফোনের ওপাশ থেকে খুনিটা এমন ভাবে কথা বলছিল যেন সে কিছুই বোঝেনি। আর তখনই দেখা যায় আসল টুইস্ট। একটি ছোট্ট মোটেলে জেড একদম সুস্থ আর বেঁচে আছে। মনে আছে যে জেডের বস একবার বলেছিল জেড একজন মাস্টার প্ল্যানার? তাই ঘটেছে। জেড আগে
আগেই বুঝে ফেলেছিল যে এডি তাকে মারার জন্য লোক পাঠাবে, তাই সে নিজের হাত সামান্য কেটে সারা ঘরে রক্ত ছিটিয়ে দেয় আর ঘরদোর তছনছ করে এক ভয়াবহ ক্রাইম সিনের নাটক সাজায়। সে জানতো যে পুলিশ এই রক্ত আর ধস্তাধস্তির চিহ্ন দেখে এডিকেই প্রধান সন্দেহভাজন ভাববে, যেটা আসলে নিজের রক্তের দাগ দিয়ে এডির জন্য এক মরণ ফাঁদ পেতেছে, যাতে সাইকো ডাক্তারকে সারা জীবনের জন্য জেলে পাঠানো যায়, যেটা এখন একটি হোটেলে গা ঢাকা দিয়ে আছে। তার হদিশ কেউ জানে না, এমনকি সে তার নিজের বোনকেও কিছু জানায়নি। ওদিকে এডি যাকে জেডকে মারার জন্য ভাড়া করেছিল সেই খুনি কিন্তু জেডের বাড়িতে গিয়েছিল, কিন্তু সে যখন দেখে যে সারা বাড়িতে রক্ত আর ঘরদোর তছনছ হয়ে আছে, সে ভাবতে থাকে যে তার আগে হয়তো অন্য কেউ এসে কাজ সেরে ফেলেছে, তাই সে আর কিছুই করেনি, চুপচাপ সেখান থেকে চলে যায়। জেডি নাটক করতে বাধ্য হয়েছিল কারণ এডি তাকে ভয় দেখিয়েছিল। এডি একজন নামকরা ডাক্তার, সে চাইলে আদালতে প্রমাণ করে দিতে পারতো যে 10 বছর আগে জেড প্রায় পাগলই ছিল আর এখনো তার মানসিক অবস্থা ঠিক নেই। এডি হয়তো বলতো যে জেড মানসিক ভাবে অসুস্থ, তাই ও আমার বিরুদ্ধে খুনের চেষ্টার মিথ্যে অভিযোগ আনছে। তখন সবাই এডির কথাই বিশ্বাস করত, তাই জেড চাইতো তাকে মানসিক ভাবে তিল তিল করে শেষ করতে আর তাকে অপরাধী হিসেবে প্রমাণ করতে। হঠাৎ এডির ফোনে একটি অজানা নম্বর থেকে ভিডিও মেসেজ আসে। ভিডিওটি তাদের বিয়ের। এই ভিডিওটি শুধুমাত্র এডি আর জেটের কাছেই ছিল। এডি তো ভাবতে থাকে যে জেট মারা গেছে, তাহলে এই ভিডিও কে পাঠিয়েছে। সে চরম বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখনই দুজন পুলিশ অফিসার জেটের খোঁজে আসে। এডি তাদের কাছে সাধু সাজা নাটক করে বলে যে 10 বছর আগে যে চরম ডিপ্রেশনে ছিল, আমি থেরাপি দিয়ে ওকে সুস্থ করেছি, কিন্তু গত কয়েক মাস ধরে ও খুব অদ্ভুত আচরণ করছিল। পুলিশ বলে জেডের বোন মিয়ান বলেছে আপনি নাকি ওর উপর খুব অত্যাচার করতেন, এমনকি ওকে মারার জন্য লোকও ভাড়া করেছেন। এটি নিষ্পাপ সেজে উল্টো চাল চালে। সে বলে যে কি বলছেন এসব, আমি আমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতাম, আর আপনারা হয়তো জানেন না যে মিয়ান কয়েক বছর আগে ড্রাগ আসক্ত ছিল, ও তো কয়েকদিন আগে রিহ্যাব থেকে ফিরেছে, ওর কথা কি বিশ্বাসযোগ্য? পুলিশও এডির কথায় গলে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হোটেল রুমে বসে জেড তাদের বিবাহ বার্ষিকীর একটা কার্ডে কিছু একটা লিখছিল। স্থানীয় সংবাদে এখন বড় খবর, শহরের 1 নম্বর হার্ট সার্জনের স্ত্রী খুন হয়েছে আর তার লাশ পাওয়া যাচ্ছে না। এডির মানসিক যন্ত্রণা বাড়াতে জেড লুকিয়ে এডির গাড়িতে একটি হ্যাপি অ্যানিভার্সারির নোট রেখে দেয়। এডি যখন গাড়ি নিয়ে হাসপাতালে ঢুকে তখন জেড লক্ষ্য করে যে সেই খুনিটি এসে গাড়ির ভেতর থেকে টাকার এক বিশাল ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে। জেড লোকটির পিছু নেয়। সে এখন নিশ্চিত যে এডি তাকে ভাড়া করেছিল। যেহেতু এডি ভাবছে যে জেড মারা গেছে, তাই সে খুনির পাওনা মিটিয়ে দিয়েছে। খুনিটি বাড়ি ফিরে এডিকে ফোন করে বলে আমি টাকা পেয়ে গেছি আর আপনার স্ত্রীর লাশও ঠিকঠাক গুম করে দিয়েছি। পুলিশ কোনোদিনই কোনো কিছু খুঁজে পাবে না। আড়াল থেকে জেড সবকিছু শুনে ফেলে। জেডের পরবর্তী চাল আরো ভয়ঙ্কর ছিল। হঠাৎ একটি রেস্টুরেন্ট থেকে এডির কাছে ফোন আসে। সেখান থেকে জানানো হয় যে আপনার স্ত্রী আজকে ডিনারের জন্য একটি টেবিল বুক করেছে। আজ তো আপনাদের বিবাহ বার্ষিকী, তাই না? সে আমাদের বলে দিয়েছে যে আপনাকে যেন অবশ্যই জানানো হয়। এই কথা শুনে এডি তো একদম ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে রেস্টুরেন্টে গিয়ে দেখে যে সত্যি তাদের নামে টেবিল বুক করা আছে। সেখানে তার প্রিয় ফুলের তোড়া আর জেডের হাতে লেখা একটা কার্ড রাখা আছে। এডি বুঝতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। সে হন্যে হয়ে খুনিকে ফোন করে সত্য জানতে চায়। খুনি জোর দিয়ে বলে আমি কাজ শেষ করে লাশ গুম করে দিয়েছি। এডি ভাবে যে হয়তো মিয়ান তাকে হেনস্থা করার জন্য এসব করছে। সে মিয়ানের বাড়ি গিয়ে তার সাথে রাগ দেখাতে থাকে। মিয়ান তখন চিৎকার করে বলে আমি কেন তোমার জন্য টেবিল বুক করব? তুমি জেডের সাথে যা করেছো তার ফল তোমাকে ভুগতেই হবে। এডি তখন নিশ্চিত হয় যে মিয়ানও এটা করেনি। জেড এবার আসল খেলা শুরু করে। সে সেই খুনির বাড়িতে যায় আর সেই খুনি বাইরে বেরোলে সে জানালা দিয়ে ভেতরে ঢুকে তার ড্রয়ারের ভেতরে নিচের বিয়ের আংটিটা রেখে আসে। সেখানে সে খুনির কিছু কাগজপত্র পায় যাতে লোকটার আসল নাম আর আসল পরিচয় আছে। জেড একটি অ্যাপে লোকটির নাম দিয়ে সার্চ করে জানতে পারে যে খুনি আগেও জেল খেটেছে আর বর্তমানে সে প্যারোলে মুক্ত আছে। সব সত্য জানার পর জেড থেমে থাকে না। পরদিন এডি যখন হাসপাতালে ব্যস্ত, জেড তার বাড়িতে ঢুকে পড়ে। সে তার পেন ড্রাইভ থেকে এডির ল্যাপটপে কিছু একটা আপলোড করে দেয়। শুধু তাই নয়, যে এডি জেটের যে কাপড় চোপড় গুলো আলমারি থেকে সরিয়ে ফেলেছিল, জেড সেগুলো ঠিক আগের মতো করে গুছিয়ে রেখে আসে। পরের সিনে দেখা যায় জেডি হাসপাতালে নতুন ইন্টার্ন ডাক্তারদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছে। হঠাৎ স্লাইডের মাঝখানে জেডের একটা বিভৎস ছবি ভেসে ওঠে, যেখানে জেডের অর্ধেক মুখ কঙ্কালের মতো পড়ে গেছে। আসলে জেড আগে ল্যাপটপেই কারসাজি করেছিল যাতে এডি ভয় পায় আর মনে করে যেটা জেডের আত্মা। এসব দেখে এডি পাগলের মতো ছবিটা সরানোর চেষ্টা করে, কিন্তু তা সে পারে না। ইন্টার্নরা অবাক হয়ে তাকিয়ে থাকে। রেগে মেগে এডি চিৎকার করে সবাইকে হল থেকে বের করে দেয়। সে কল্পনা করতে পারেনি যে জেড এত বুদ্ধিমান হবে। বাড়ি ফিরে সে যখন দেখে যে আলমারিতে জেডের সব কাপড় আগের মতো সাজানো, সে তো পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবতে শুরু করে যে এসব কি, সত্যি কি এসব ঘটছে নাকি এগুলো আমার মনের ভুল? জেডকে আসলে মারা যায়নি। সে হন্যে হয়ে খুনিকে ফোন করতে থাকে আর বলে যে জেড মরেনি, আমি না থাকলে সে আমার ঘরে আসছে। কিন্তু খুনি তাকে আশ্বস্ত করার জন্য বলে আমি ওকে মেরে ওর আঙুল থেকে বিয়ের আংটি খুলে নিয়ে এসেছি। এই দেখো, আসলে খুনি ভয় পাচ্ছিল যে সে কাজ না করে টাকা নিয়েছে। এটা জানলে এডি তাকে ছাড়বে না। আর আড়ালে দাঁড়িয়ে জেড সবকিছু শুনছিল। কিন্তু হঠাৎ জেডের পায়ে লেগে একটা শব্দ হয় আর খুনি সেটা শুনে ফেলে। সে দেখে যে জেড দৌড়ে পালাচ্ছে। খুনি পিস্তল নিয়ে তার পিছু নেয়। জেড একটা স্লেজ গাড়ি ছুড়ে মেরে
খনিকে কুপকাত করে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে হোটেলে ফিরে আসে। সে বুঝতে পারে যে এডি যেহেতু তাকে টাকা দিয়েছে এর জন্য এই লোক তাকে মেরেই ছাড়বে। সে কান্নায় ভেঙে পড়লো। পরক্ষণে জেডের মাথায় এক তোখর বুদ্ধি আসে। সে পুলিশকে ফোন করে বেনামে খবর দেয় যে পেরুলে মুক্তি এক অপরাধী পিস্তল আর ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরছে। পুলিশ হাতে নাতে খনিকে ধরে ফেলে আর সে আবারও জেলে চলে যায়। ওদিকে অনেকদিন মেয়েকে না দেখে জেড ছটফট করছিল। সে রাতে এক নির্জন জায়গায় গিয়ে অদ্ভুত মেকআপ করে নিজের হাত পা বাঁধা অবস্থায় একটি ছবি তোলে। এটা ছিল এডির মানসিক অবস্থা ধসিয়ে দেওয়ার এক মোক্ষম চাল। এডি তখন ভয়ে দিশেহারা। সে ভাবছে যে জেডকে আসলে আত্মা হয়ে তাকে তাড়া করছে। গাড়ির কাছে যেতে এসে দেখে যে এক নারী ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাগে আর ভয়ে সে পেছন থেকে ওই নারীর গলা টিপে ধরে, কিন্তু দেখা যায় যে সে জেড নয় বরং এডির নতুন গার্লফ্রেন্ড। এদের গার্লফ্রেন্ড চিৎকার করে বলে, তুমি কি করছো? এডি কাঁপতে কাঁপতে বলে, সরি, আমি ভেবেছিলাম আমার মরা বউ দাঁড়িয়ে আছে। মেয়েটি আতঙ্কে বলে ওঠে, তোমার বউ হলে তুমি তাকে মেরেই ফেলতে, তাই না? আমি তোমার সাথে আর এক মুহূর্তও নেই। সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই এডির বন্ধু পুলিশ অফিসার ফাদি তাকে ফোন করে। জেড নিজের এক বিভৎস ছবি ফাদিকে পাঠিয়েছিল। ফাদি জানায় যে তারা জেডের লাশের ছবি পেয়েছে কিন্তু লোকেশন ট্রেস করতে পারছে না। এটি শুনে এডি মনে মনে খুশি হয়। সে ভাবতে থাকে যে যাক, শেষ পর্যন্ত জেড আপদ বিদায় হয়েছে। কিন্তু সে ভেবে পায় না যে তার জীবনে এত অদ্ভুত সব ঘটনা কে ঘটাচ্ছে। যে ঠিক এটাই চেয়েছিল। এডি যেন তিলে তিলে পাগল হয়ে যায়। 10 বছর আগে এডি যেভাবে জেডকে ডিপ্রেশনের কথা বলে খোটা দিত, আজ এডি নিজেই সে ডিপ্রেশনের সাগরে ডুবছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রচুর মদ খেতে শুরু করে। একজন হার্ট সার্জনের হাত কখনোই কাঁপা উচিত নয়, কিন্তু এডির হাত এখন থরথর করে কাঁপছে। সে কায়লাকেও ভয় দেখাতে শুরু করে। এদিকে জেডের বোন মিয়ান জেডের লাশের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু হঠাৎ তার কাছে একটা চিঠি আসে। চিঠিটা পড়ে মিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। জেড তাকে লিখেছে যে আমি বেঁচে আছি আর ভালো আছি, তোমরা চিন্তা করো না। নিজের বোনকে নিরাপদ জেনে মিয়ানের জানে যেন পানি ফিরে আসে। ওদিকে হাসপাতালে এডি যখন অপারেশন থিয়েটারে হঠাৎ আবার তার হাত কাঁপতে শুরু করে। সব ডাক্তার তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এডির মতো দক্ষ সার্জনের হাত এভাবে আগে কখনো কাঁপেনি। অবস্থা এমন হয় যে এডিকে অপারেশনের মাঝপথে রেখে বেরিয়ে আসতে হয় এবং অন্য একজন সার্জন এসে অপারেশন শেষ করে। এই খবর শুনে হাসপাতালের চিফ ডাক্তার এসে এডিকে বেশ বকাঝকা করে। সে বলে যে তোমার স্ত্রীর মৃত্যুতে আমরা সবাই শোকে আছি, কিন্তু তাই বলে এই অবস্থায় তোমার সার্জারি করা ঠিক হয়নি। তুমি নেশা করছো কিনা আমি জানি না, তবে জানলে তোমার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। এখন বাড়ি যাও আর কয়েকদিন রেস্ট নিয়ে ফিরে এসো। এটি দিশেহারা হয়ে বাড়ি ফিরে মদের বোতলে ডুবে যায়। টিভিতে তখন জেডের খুনের খবর দেখাচ্ছিল। মিয়ান ইন্টারভিউতে বলছে, আমি জানি আমার বোনকে কে মেরেছে। সে শান্তিতে থাকতে পারবে না, সে তিল তিল করে মরবে। ঠিক তখন এডির কানে জেডের প্রিয় সেই গানটি বাজতে শুরু করে। এডি পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমি জানি জেড তুমি এখানেই আছো, বেরিয়ে এসো। কিন্তু তার কোনো সাড়া নেই। আসলে জেড ছিল অনেক বেশি বুদ্ধিমতী। সে বাড়ির বাইরে থেকে ব্লুটুথ স্পিকারের মাধ্যমে নিজের রেকর্ড করা কণ্ঠ আর গান বাজাচ্ছিল। এডি একসময় জেডকে পাগল প্রমাণ করতে চেয়েছিল, আর আজ জেড এডিকে বাস্তবে পাগলে পরিণত করেছে। পরদিন জেডের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ, মিডিয়া আর আত্মীয় স্বজনের ভিড়ে মিয়ান এক আবেগঘন ভাষণ দেয়। সে বলে যে আমার বোন মরেনি, সে আমাদের মনে সারা জীবন বেঁচে থাকবে। এডি সেখানে ঢুকরে কেঁদে ওঠে। ঠিক তখনই জেড সুকৌশলে এডির চোখের সামনে দিয়ে হেঁটে চলে যায়। এডি তাকে দেখতে পেয়ে মাতাল অবস্থায় তার পিছু নেয়, কিন্তু ফাদি তাকে আটকে দেয়। এডি চিৎকার করে বলে, আমাকে যেতে দাও, ও বেঁচে আছে, আমি ওকে দেখেছি। কিন্তু মাতাল এডির কথা কেউ বিশ্বাস করে না। এডি এখন নিশ্চিত যে জেড বেঁচে আছে আর সে মিয়ানের বাড়িতেই লুকিয়ে আছে। মিয়ান যখন বাড়িতে ছিল না, এডি চুপি চুপি সেই বাড়িতে ঢুকে। সে জানালার ফাঁক দিয়ে দেখতে পায় যে জেড ভেতরে বসে আছে। জেড বাথরুমে ঢুকলে এডি সুযোগ বুঝে ঘরের ভেতরে গিয়ে ওত পেতে বসে থাকে। সে মনে মনে ঠিক করে যে আজ সে সত্যি সত্যি জেডকে মেরে ফেলবে। জেড সবকিছু আগে থেকে বুঝতে পারে। সে দরজা খুলে বেরিয়ে এসে শান্ত গলায় বলে, পাগলামি কাকে বলে এখন বুঝলে তো? তুমি আমাকে পাগল বানাতে চেয়েছিলে, আর আজ দেখো তোমার নিজের কি অবস্থা। এডি তখন হিংস্র পশুর মতো গর্জে ওঠে আর বলে যে আমি জানি, আমি 10 বছর ধরে তোমার উপর অত্যাচার করেছি, তোমাকে মেরেছি। তুমি যদি মুখ বুজে সহ্য করতে তবে হয়তো বেঁচে থাকতে, কিন্তু আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার চোখে তুমি মৃত, তাই আজ তোমাকে খুন করলেও কেউ আমাকে সন্দেহ করবে না। এই কথা বলেই এডি জেটের গলা টিপে ধরে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ শোনা যায়। সে বলে যে জেটকে ছেড়ে দাও, না হলে খুলি উড়িয়ে দেব। এডি তাকিয়ে দেখে যে তার সামনে বন্ধু ফাদি পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আসলে জেট আগে থেকে ফাদিকে সব সত্য জানিয়ে দিয়েছিল, আর এডির মুখ থেকে স্বীকারোক্তি বের করার জন্য তারাই ফাঁদ পেতেছিল। ফাদি নিজের কানে সব শোনার পর এডিকে গ্রেফতার করে নিয়ে যায়, আর অবশেষে জেট তার লক্ষ্য পূরণ করে। সে
অত্যাচারী স্বামী তার প্রাপ্য জায়গায় অর্থাৎ জেলের ঘানি টানতে চলে যায়। জেল থেকে বেরিয়ে জেঠ মিয়ানকে জড়িয়ে ধরে আর দৌড়ে যায় তার আদরের মেয়ে কায়লার কাছে। কায়লা মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, মা তুমি এতদিন কোথায় ছিলে? জেঠ চোখের পানি মোছে হাসি মুখে বলে, মা তুমি সবসময় জানতে চাইতে না যে আমি কেন এত কাঁদি? আজ থেকে তোমার মা আর কখনো কাঁদবে না, কারণ এখন থেকে আমরা সব সময় খুশি থাকবো। এই কথা শুনে কায়লা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। আর এভাবেই এক জয়ী মায়ের গল্পের সমাপ্তি ঘটে। তো এই মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।